সরকারি সফরে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্ব পাবে দ্বিপাক্ষীয় সম্পর্ক, তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য সহ নানা ইস্যু। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, রাজপথে সতর্ক অবস্থানে বিএনপি ও জামায়াত। অশান্ত রাজশাহী, বেড়েছে সরকারি বেসরকারি অফিসে লুটপাট ভাঙচুর, হামলা হচ্ছে পুলিশের ওপরও আতঙ্কে নগরবাসী। ইরানে জব্দকৃত $12 বিলিয়ন অবমুক্ত করার চুক্তি চূড়ান্ত, সমঝোতা না মানলে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার হুমকি ট্রাম্পের। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। আমি জান্নাতুল কুলির সঙ্গে আছি। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন। রাষ্ট্রীয় সফরে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে জলবায়ু নেতৃত্ব বিষয়ক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন তিনি। একই সাথে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি কাজাখস্তান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষীয় আলোচনা হবার কথা রয়েছে। 25 জুন চীনের প্রধানমন্ত্রী লি চিকিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। পরদিন সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বৈশ্বিক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। আগামী 30 জুন পর্যন্ত মাঠে থাকবে তারা। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর দিন নাশকতা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কোনোভাবেই দেশকে দিল্লির ক্রীতদাস হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, নর্দমার মধ্য থেকে আওয়ামী লীগ উকি দেওয়ার চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সম্ভাব্য অপতৎপরতা এবং নাশকতার আশঙ্কায় মঙ্গলবার সকাল থেকেই রাজপথে সতর্ক অবস্থানে বিএনপি। আর এদিন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল বের হয় আজ সকালে। মিছিলটি নাইটেঙ্গেলের মোড় প্রদক্ষিণ করে পল্টন থানার সামনে দিয়ে দলের প্রধান কার্যালয়ের সামনে এসে আবার শেষ হয়। দিল্লির কীতদাস বানাবেন না, এটা হবে না, এদেশের জনগণ হতে দেবে না। তাই বন্ধুরা আমার, আজকে জাতীয়তাবাদী শক্তি, আজকে জনগণের স্বাধীনতা প্রিয়, সার্বভৌমত্ব প্রিয় জনগণ সব একত্রিত হয়ে ফ্যাসিবাদদের কোনো ধরনের ইঙ্গিত, অশুভ কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32-এ বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মিছিলটি ধানমন্ডির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেয় তারা। এ সময় তারা অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি দল চেষ্টা করছে, আর এই প্রচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দেন তারা। মিছিল শেষে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে জামায়াতের এক নেতা দুঃখ প্রকাশ করে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত এবং তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে এখানে। এদিকে কোনো রকম আইন শৃঙ্খলা যেন বিঘ্ন না হয় সে ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। সকাল থেকে দেখা মেলেনি শুধু আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা ঝটিকা মিছিল। এর আগে 32 নম্বর পরিদর্শনে আসেন ডিএমপির অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী, সাথে আমাদের মহরম মাস চলতেছে, কোনো ধরনের যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। দর্শক, রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং কার্যক্রম নিয়ে আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই যাব সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, একটু জানাবেন, যেটি আসলে বলছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার অর্থে যে আজ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে, এছাড়াও রাজনৈতিক দলগুলোর যে তৎপরতা, সেই সব কিছু কেমন চোখে পড়ছে, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন।
কলি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ধানমন্ডি সহ রাজধানীর প্রধান যে জায়গাগুলো রয়েছে বা প্রবেশপথগুলো রয়েছে সব জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একই সাথে হচ্ছে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে রাজনৈতিক দলের কার্যক্রম, কিছুক্ষণ আগে হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডি 32 নম্বরে। এর আগে হচ্ছে সকালে জামায়াতে ইসলামের পক্ষ থেকেও কিন্তু একটি আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে একটি মিছিল আমরা করতে দেখেছি। এছাড়া হচ্ছে 32 নম্বরে কিন্তু সাধারণ মানুষের যে যাতায়াত সেটি কিন্তু বন্ধ করা হয়েছে। একই সাথে কিছুক্ষণ আগে হচ্ছে সন্দেহভাজন একজনকে হচ্ছে পুলিশ আটক দেখিয়েছে। আর এছাড়া হচ্ছে এই গতকাল যে ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেনা সদস্যদের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, এরপর থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং হচ্ছে সেনা সদস্যরা সরব ভূমিকা পালন করছেন। এছাড়া হচ্ছে এই ভূমিকাকে কেন্দ্র করে হচ্ছে এখন পর্যন্ত রাজধানীতে 82 জনকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী সংশ্লিষ্টতার জড়িত থাকার অভিযোগে 82 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হচ্ছে গাজীপুরে 30 জনকে গ্রেফতার করা হয়েছে, নারায়ণগঞ্জও গ্রেফতার হয়েছে। এরকম যে রাজধানী সহ 6টি জেলা রয়েছে সেই 6টি জেলায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু আমরা সরব ভূমিকা দেখতে পাচ্ছি। এছাড়া আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ধানমন্ডিতে কিন্তু পুলিশের সংখ্যা কিন্তু সকাল থেকে বাড়ানো হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে কিন্তু পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন কিছুক্ষণ পরে কিন্তু ধানমন্ডিতে আসছেন এবং হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সেই সাথে যে 6টি রাজধানী সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ এবং হচ্ছে চট্টগ্রাম, এই 6টি বিভাগে কিন্তু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। গোপালগঞ্জে আছেন হচ্ছে আমাদের আরেক সহকর্মী সামিউল, আপনি একটু জানাবেন যে সেখানে রাজনৈতিক দলের কর্মকাণ্ড কেমন, অথবা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আছে কিনা বা কাউকে গ্রেফতার দেখানো হয়েছে কিনা? আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গোপালগঞ্জ শহরের মূল কেন্দ্র লঞ্চঘাট এলাকায়। আপনারা জানেন যে গোপালগঞ্জে কাল রাত থেকে সেনাবাহিনী মোতায়েন করেছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান থাকলেও কঠোর অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু গোপালগঞ্জে মোট 5টি উপজেলা রয়েছে। এই 5টি উপজেলার মধ্যে কাশিয়ানী এবং মোকশেদপুরে এরই মধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের 6 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। কিন্তু সকাল থেকে মাঠে সেনাবাহিনী, পুলিশ যেসব গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সেই সব স্থানে তারা টহল দিচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এই বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত গোপালগঞ্জে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো এখন স্বাভাবিকভাবে সকাল থেকে যেমন প্রতিদিনের মতো স্কুল কলেজের শিক্ষার্থীরা যাচ্ছে, অফিস আদালতের চাকরিজীবী যারা রয়েছে তারা চাকরিজীবীতে অংশগ্রহণ করেছিল। তো সব মিলিয়ে গোপালগঞ্জ এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। তো এই ছিল গোপালগঞ্জ থেকে সর্বশেষ। তো এই বিষয়ে আমরা খবর জানতে চলে যাব চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, আপনি যেমনটা গোপালগঞ্জের খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন যেমনটা সতর্ক অবস্থান রয়েছে, তেমনিভাবে সরকার দলীয় নেতাকর্মীরাও কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় তাদের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারা বিক্ষোভ করছে, তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। তো তবে সকাল থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো জায়গায় কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো জায়গায় কোনো ঝটিকা মিছিল কিন্তু বের হতে আমরা দেখিনি। তবে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি, পুলিশের গাড়ি যেমনটা বিভিন্ন জায়গায় অবস্থান রয়েছে তেমনিভাবে নেতাকর্মীদের অবস্থানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। সেনাবাহিনী কে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন সেনাবাহিনী প্রস্তুত আছে, যে কোনো ঘটনা মোকাবেলায় কিন্তু সেনাবাহিনী মাঠে নামবে এমন কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। র্যাব থেকে শুরু করে পুলিশ প্রশাসন তারা বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থান থাকার কারণে এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। তবে রাতের দিকে প্রশাসনের যে আরও তল্লাশি, আরও তাদের যে কঠোর অবস্থান, তাদের যে জোরদার করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো দেখতে পাচ্ছেন চট্টগ্রামের আমি আছি এখন পাহাড়তলী এলাকায়। পাহাড়তলী ছাড়াও কাজী দেউড়ি সহ জিএসি সহ বিভিন্ন জায়গায়। তো এখানে সরকার দলীয় যে সংগঠক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান রয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে কলির কাছে। ধন্যবাদ আপনাকে জয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, তবে তাদের নাশকতার সক্ষমতা আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে প্রেস ব্রিফিং এসব কথা তিনি বলেন। একই সাথে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা কিছু জায়গায় নাশকতার চেষ্টা করতে পারে, এজন্য প্রতীকী প্রতিরোধ হিসেবে রাজনৈতিক দলগুলো মাঠে আছে। তিনি আরও জানান, মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে। শিগগিরই শ্রমবাজার উন্মুক্ত হবে। অক্টোবর থেকে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা হবে। আওয়ামী লীগের সেই রকম নৈতিক সাহসও আছে, মানে আপনার তো একটা নৈতিক সাহস লাগে। আর একটা কথা বলি না, চোরের মায়ের বড় গলা, মানে আওয়ামী লীগের বড় গলা হতে মানে আমাদের সবার মেমোরি শেষ হয়ে যেতে হবে, আমরা সবার ডিমেনশিয়া হবে, তারপর কোনোদিন আওয়ামী লীগ আমাদের সঙ্গে বড় গলা করে কথা বলতে পারবে। এর আগে আমার মনে হয় না। বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই। তারপরেও আশুরা শান্তিপূর্ণ এবং নিরাপদে করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। সকালে পুরান ঢাকার হুসাইনি দালানের সংবাদ সম্মেলনে কমিশনার বলেন, আশুরা উপলক্ষে সকল ধর্মীয় স্থাপনায় ড্রোন এবং সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সোয়াট বোম ডিসপোজাল সহ বিশেষায়িত ইউনিট স্ট্যান্ড বাই রাখা হয়েছে। তাজিয়া মিছিলে বিশৃঙ্খলা এড়াতে দাহ্য পদার্থ এবং ধারালো বস্তু বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। ঢাকা টোল সহ উচ্চ শব্দে যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকতেও বলা হয়েছে। আগামী 26 জুন শুক্রবার পবিত্র আশুরা। এ উপলক্ষে পুরান ঢাকার হুসাইনি দালান ইমামবাড়ায় চলছে নানা আনুষ্ঠানিকতা। কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যে কোনো ধরনের নাশকতা, যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। বাকশালের জন্য বিধ্বস্ত বাংলাদেশকে যেভাবে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান, ঠিক একইভাবে ফ্যাসিস্টের ভেঙে ফেলা অর্থনীতির দেশকে টেনে তোলার ভার কাঁধে নিয়েছেন তারেক রহমান, জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় প্রধান এই মন্তব্য করেন তিনি। ঐতিহাসিকভাবে এই দেশের দুরবস্থা দূর করার দায়িত্ব বিএনপির ওপর পরে জানিয়ে তিনি বলেন, লক্ষ লক্ষ কোটি টাকার পাচার হয়ে যাওয়ায় ভেঙে পড়া অর্থনীতিকে চাঙা করতে এই বাজেট দিয়েছে সরকার। আর এই সময়ে প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি, রাজস্ব নীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, পুঁজিবাজার এবং ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব এবং চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনাও হয়। 30 লক্ষ লোকের শহর, যদি সেখানে আপনি আগামী 5 বছর লিখছে কার বিরুদ্ধে, যে আমাদের অনেক আগেই নকলের কবর দেওয়া হয়েছে, তবে এখন ডিজিটাল রূপ নেওয়ায় পরীক্ষা কেন্দ্রে অবশ্যই সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এইচএসসি এবং সমমান পরীক্ষা 2026 উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সব কথা বলেন তিনি। এ সময় তিনি শিক্ষা খাতের বাজেট প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিগত সরকারের আমলে রূপপুর এবং আইসিটি মন্ত্রণালয়ের বাজেট শিক্ষা খাতে ঢুকিয়ে শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছিল। এবার শিক্ষায় 1,36,000 কোটি টাকার বিশাল বাজেট দেওয়া হয়েছে। এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার রুমের মধ্যে নকল রয়ে গেল, সেই নকলের জন্য দায়ী কি আমি ওই ছাত্রকে করব না আপনাকে করব? সেই জন্য আমরা 1980 পরীক্ষার যে অ্যাক্ট রয়েছে সেটা আমরা পরিবর্তন করেছি। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় 30 বছর পর তার লাশ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে মামলার বাদী মোহাম্মদ আলমগীরের লাশ উত্তোলনের
আদেশ বাতিল চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেয়। বাদীপক্ষের আইনজীবী জানান, দীর্ঘ 30 বছর পর দেহাবশেষ উত্তোলন করলে তা থেকে কোনো কার্যকর আলামত পাওয়ার সম্ভাবনা নেই। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও রয়েছে। এসব বিবেচনায় আদালত আদেশের বাতিল করেন। জানেন যে 30 বছর পার হয়ে গেছে এই মামলাটার। এই 30 বছরে আসলে একটা লাশের কিছু পাওয়া যাবে না, যে সঠিক কারণ এটা নির্ণয় করা অসম্ভব হয়ে যাবে। এই লাশটা আপনারা সবাই জানেন যে দাফন করা আছে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে। এই মাজার প্রাঙ্গণে আপনার ইসলামিক যে ধর্মানুমতি যারা আছেন এখানে তাদের ঘোর আপত্তি আছে এইখান থেকে লাশ উত্তোলন করা, বারবার লাশ উত্তোলন করার ক্ষেত্রে আদালত সন্তুষ্ট হয়ে আমাদের আবেদন মঞ্জুর করেছেন। সিআইডির যারা চৌকস যারা আছেন ওনারা এটা তদন্ত করতেছেন। আশা করি আমরা একটা ভালো রেজাল্ট পাবো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় সারা দেশে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। সকাল থেকেই আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় আওয়ামী লীগ, ছাত্রলীগ সংশ্লিষ্ট গোপালগঞ্জের কাশিয়ানী এবং মুকসুদপুরে 6, সাভার 14, নারায়ণগঞ্জে 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এবং আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানেও রয়েছে। আমরা একটু গোপালগঞ্জের খবর জানতে চাই। দর্শক আমাদের সঙ্গে, দুঃখিত, আমরা একটু সাভারে যাব। দর্শক আমাদের সঙ্গে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, একটু জানাবেন সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার অর্থে আইন শৃঙ্খলা বাহিনী যে মাঠে রয়েছে তার বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে? কলি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ ছিল সেই নিষিদ্ধ কার্যক্রমের মধ্যেও কিন্তু যে ছাত্রলীগ এবং যুবলীগ কিন্তু তারা সাভার এবং আশুলিয়াতে কিন্তু তারা পৃথকভাবে কিন্তু তারা সেখানে বিক্ষোভ করার চেষ্টা করেছিল এবং আপনারা জানেন যে প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা কেকও কাটার চেষ্টা করেছিল এবং কেক কাটার সময় কিন্তু তাদেরকে আশুলিয়া থেকে 7 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় আসলে সাভারের আমিনবাজারেও কিন্তু যে সেখানেও যে ছাত্রলীগের যে কার্যক্রম করার সময় কিন্তু এবং সেখান থেকেও কিন্তু আরও 7 জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এই নিয়ে 14 জন নেতাকর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে আশুলিয়া এবং সাভারে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনার পরপরই কিন্তু আসলে নড়ে চড়ে বসেছে এবং যুবলীগের নেতাকর্মীরা আপনারা জানেন যে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং প্রতিটা পয়েন্টে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারে কিন্তু পুলিশের পাশাপাশি এবং যুবলীগের নেতাকর্মীরা কিন্তু সেখানে অবস্থান করছেন। একই রকম কিন্তু যে টঙ্গীর যেই প্রবেশ মুখ রয়েছে আশুলিয়া, সেখানেও কিন্তু যে নেতাকর্মীরা মিছিল নিয়ে কিন্তু তারা প্রতিহত করার চেষ্টা করছে এবং যাতে আওয়ামী লীগের যে কার্যক্রম যেটি নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ সংগঠন যাতে মানে রাস্তায় এবং কোথাও যাতে তারা মিছিল মিটিং না করতে পারে সেই কারণে কিন্তু তারা রাজপথে রয়েছে এবং এই ঘটনায় কিন্তু আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে পুলিশ এবং সেনাবাহিনীও কিন্তু টহল রয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আসলে আমরা দেখেছি যে সেনাবাহিনীর টহল রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু টহল দিচ্ছে এবং তারা যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে রাজপথে মিছিল মিটিং না করতে পারে সেই কারণেই আসলে তারা রাজপথে রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের ঢাকার ইচ্ছা মহাসড়ক থেকে সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী আছে নারায়ণগঞ্জ, যাচ্ছি শরীফের কাছে। শরীফ। ধন্যবাদ নাজমুল। আপনি যেমনটি জানাচ্ছিলেন সাভারের পরিস্থিতি, নারায়ণগঞ্জে কিন্তু গতকালকে রাত থেকেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ সহ দেশের 6টি জেলায় কিন্তু গতকাল রাত থেকে সেনাবাহিনী তারা মাঠে রয়েছেন এবং নারায়ণগঞ্জের বিভিন্ন স্পটে কিন্তু তারা 6টি ইউনিট কাজ করছেন। সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু পুলিশ, র্যাব এবং আনসার সদস্যরাও কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছেন এবং এখানে বিভিন্ন যে স্পট রয়েছে সেই স্থানগুলোতে কিন্তু পুলিশ এবং র্যাবের কিন্তু চেকপোস্ট রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের 17 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব তারা টহল দিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় চেকপোস্ট
বসানো হয়েছে। পাশাপাশি এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা না করতে পারে এই জন্য কিন্তু বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় তারা মিছিল করেছেন, তারা রয়েছেন, তারা বলছেন যে তারা কোনো ধরনের নাশকতা তারা করতে দিবেন না। তো নারায়ণগঞ্জের শহরের চাষাই থেকে আমাদের ছিল ওই সর্বশেষ একই খবর জানতে আমরা চলে যাব আমাদের ফরিদপুরের যে সহকর্মী রয়েছেন, জানাবেন সেখানকার কি অবস্থা। একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরে বিরাজ করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর জেলা এবং মহানগর যুবদলের নেতৃবৃন্দরাও কিন্তু মাঠে অবস্থান করছেন, সেই সঙ্গে কিন্তু ছাত্রদলকেও আমরা দেখতে পাচ্ছি যে মাঠে অবস্থান করছেন। আমরা একটু কথা বলতে চাই মহানগর যুবদলের সভাপতির সঙ্গে, আপনাদের কি কি কার্যক্রম রয়েছে আজকের এই দিনটি ঘিরে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন এই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আপনার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে 7 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেখানে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সতর্ক অবস্থানে থাকার জন্য। আমরা সারা দেশে যুবদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছি যাতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে কোনো সন্ত্রাসী কার্যক্রম বা কোনো বিশৃঙ্খলা করতে না পারে। আমরা ফরিদপুর শহরের বিভিন্ন জায়গায়, আমরা এই বাজার এলাকায় আমাদের, আপনারা জানেন সকালে টেপাখোলে আমাদের লোকজন ছিল, আমাদের জনতা ব্যাংকের মোড়ে, এরপরে ওই পারে গোয়ালচামন বাস স্ট্যান্ডে ছিলেন। আমাদের শহরের বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদের অবস্থান রয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে মহানগর যুবদলের সভাপতি বলছিলেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও কিন্তু অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। কলি, ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রীয় সফরে চীনের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে জলবায়ু নেতৃত্বের বিষয়ক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের সফরের খবর আপনাদেরকে সংবাদের শুরুতেই জানিয়েছি। তবে এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সরাসরি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, একটু জানাবেন প্রধানমন্ত্রী আজ কি কি কর্মসূচি রয়েছে? আজকে প্রধানমন্ত্রীর এই একটি কর্মসূচি ছিল চীনে, যেটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জলবায়ু সম্মেলনে তিনি যোগ দিয়েছেন এবং বাংলাদেশ বৈশ্বিক জলবায়ুতে আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম, যার ফলে আমাদেরও বেশ কিছু এজেন্ডা ছিল ক্ষতিগ্রস্ত দেশগুলোর হয়ে। সেখানে আমাদের প্রধানমন্ত্রী প্রতিনিধিত্ব করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এবং একই সাথে ক্ষতিগ্রস্ত দেশগুলো হিসেবেও আমাদের যে জলবায়ু কেন্দ্রিক যে ইস্যুগুলো রয়েছে, যে ঝুঁকিগুলো রয়েছে এবং এই তহবিল সংক্রান্ত যে বিষয় বা সহায়তা সংক্রান্ত বা ভবিষ্যৎ নিয়ে সেই বিষয়ে আসলে করণীয়গুলো কি, সেটি আসলে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মূলত আলোচনা হয়েছে। এবং জলবায়ু পরিবর্তনের ফলে যে সামাজিক প্রভাব রয়েছে বিশ্বে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষ করে আমাদের নদী ভাঙন থেকে শুরু করে দূষণ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে প্রাণীজ সম্পদ, উদ্ভিজ সম্পদ থেকে শুরু করে সেইগুলো বিষয় নিয়ে মূলত আলাপ হয়েছে। আরও বিস্তারিত জিওপলিটিক্যাল ইস্যুগুলো নিয়েও আসলে এখানে অনেক এজেন্ডা ছিল, যেগুলো আসলে বিশ্ব নেতারা এই দরবারে আলাপ করেছেন। তো সব মিলিয়ে এই আজকের যে কর্মসূচিটি ছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দালিয়ানে, সেখানে কি কি হলো তার বিস্তারিত নিয়ে কিন্তু কিছুক্ষণ পরে, অর্থাৎ এখানকার স্থানীয় সময় 6:45-র সময়, চীনের স্থানীয় সময় 6:45-র সময় হোটেল সাংরিলাতে দালিয়ানে সেখানে একটি সংবাদ সম্মেলন হবে আনুষ্ঠানিক। সেই সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরা হবে। আমরা যেরকমটি মালয়েশিয়াতেও দেখেছিলাম যে তার 2 দিনের সফর শেষে সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হয়ে তার উপদেষ্টা, শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, তিনি একটি সংবাদ সম্মেলন করে সেখানে বিস্তারিত তুলে ধরেছিলেন এবং সেখানে বিভিন্ন বিষয়ে আসলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এখানে কিন্তু আগামীকালকে কিন্তু বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। বিশেষ করে এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, ব্যবসায়িক কমিউনিটিরা রয়েছে এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের।
ক্ষমতায় আসবার পরে বলা চলে বড় দেশগুলোর মধ্যে এই প্রথম চীন সফরের কারণে এটি কিন্তু বৈশ্বিক ভূ রাজনীতিতে একটি বড় গুরুত্বপূর্ণ ইস্যু, বাংলাদেশের জন্য তো বটেই। তো সব মিলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বিনিয়োগ, ব্যবসা এবং শ্রম খাতে সেটি আসলে কিভাবে আরো বেশি বাড়ানো যায় এবং গতিশীল করা যায় সেই বিষয়গুলো ধরেই কিন্তু এখানে প্রধানমন্ত্রী এসেছেন। একই সঙ্গে বাংলাদেশের মিরসরাইয়ে যে আঞ্চলিক একটি অঞ্চল করা হচ্ছে, যেখানে শিল্প অঞ্চল হবে, সেইখানে গতি বাড়ানোর বিষয়টি এখানে থাকবে এবং একই সাথে বেশ কিছু চুক্তির। জি মারুফা, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির পর হরমুজ প্রণালীতে সংঘাত এড়াতে একটি বিশেষ নিরাপদ যোগাযোগ ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইরান। একই সাথে আটকে থাকা $12 বিলিয়ন ছাড়ের বিষয়টিও চূড়ান্ত হয়েছে। সেই সঙ্গে আজ পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, পারমাণবিক স্বচ্ছতা নিশ্চিতে অস্ত্র পরিদর্শনে রাজি হবে ইরান। আর এরই মধ্যে দক্ষিণ লেবাননে সামরিক নিরাপত্তা বলয় ধরে রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সুইজারল্যান্ডের সফল আলোচনা শেষে দেশে ফিরে ইরানের শীর্ষ আলোচক জানান, কৌশলগত হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে একটি হটলাইন স্থাপনে সম্মত হয়েছে তেহরান। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা $12 বিলিয়ন ইরানি অর্থ অবমুক্ত করার চুক্তিও চূড়ান্ত হয়েছে। পারস্পরিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ আমন্ত্রণে এই সফরে প্রাধান্য পাবে বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এদিকে ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় জানিয়েছেন, ভবিষ্যতের জন্য পারমাণবিক সততা প্রমাণে ইরান তাদের অস্ত্রাগার পরিদর্শনে অনুমতি দেবে। তবে ওয়াশিংটনের সাথে হওয়া চুক্তির শর্তগুলো তেহরান যথাযথভাবে মেনে না চললে বা চুক্তি ভঙ্গ করলে নিজের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে সাম্প্রতিক এই অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিতে সব ধরনের যুদ্ধবিরতির কথা বলা হলেও দক্ষিণ লেবাননে নিজেদের সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের নাগরিকদের সুরক্ষার প্রশ্নে কোনো অবস্থাতেই তারা আপোষ করবেন না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই সাথে শেষ করছে নিউজ 24 সংবাদ। ধন্যবাদ সবাইকে।